ছাত্রদের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম, কে প্রশ্ন করবেন? জি, আসসালামু আলাইকুম। বর্তমান যে গভর্নমেন্ট, তারা তাদের ফেভারে যখন একটা আন্দোলন হয় বা কোনো মুভমেন্ট হচ্ছে, তারা এটাকে হচ্ছে প্রমোট করতেছে, অথবা হচ্ছে সেখানে একটা আপনি যেটা বললেন, সেখানে জল ছিটাচ্ছে, হচ্ছে একটা ফগ এই টাইপের, অথবা তাদেরকে একটা এখানে অ্যাপ্রিসিয়েটেবল একটা সিচুয়েশন। আবার হচ্ছে যখন এমন একটা সিচুয়েশন আসলো যেটা গভর্নমেন্টের এগেনস্টে একটা বিক্ষোভ সূচক বা কিছু, তখন হচ্ছে একটু ভিন্ন রকম তারা অ্যাপ্রোচ করছে। আমরা এই সিচুয়েশনটা দেখি হচ্ছে সেম ইউএসএ যখন বেশ কিছুদিন আগে প্যালেস্টাইনের এগেনস্টে যখন প্যালেস্টাইনের পক্ষে যখন বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা বিক্ষোভ করছিল, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, সেখানে তাদের হচ্ছে প্রায় $2 মিলিয়ন একটা ছিল, ইনভেস্ট ছিল, এটা অফ করে দিচ্ছে। অর্থাৎ আমার কোশ্চেনটা হচ্ছে, এই ধরনের সিচুয়েশন বাংলাদেশ বলি বা ইউএস বলি, সব জায়গাতেই রেজিমের এগেনস্টে অথবা রেজিম যেটা মনে করে সেটার এগেনস্টে যখন কোনো কথাবার্তা আসে, তারা এটাকে নাকচ করে দেয় এবং এটাকে এনিহাউ ডিমোরালাইজ করার ট্রাই করে। অর্থাৎ এই প্রবলেমটা কোথায়? এটা কি আসলে বাংলাদেশের 53 বছর ইতিহাসে আমরা সেম জিনিসটা দেখছি? ইউএসএ অথবা হচ্ছে বড় বড় কান্ট্রিগুলোতেও সেম। মানে প্রবলেমটা আসলে কোথায়? কেন আসলে এই ধরনের ঘটনা ঘটতেছে? মাসুদ ভাই, প্রবলেমটা হলো মানসিকতায়। কেউ সমালোচনা পছন্দ করে না, সবাই চায় যে তাকে সবাই প্রশংসা করুক, সে যেটা করছে সেই কাজটা যে ভালো করছে এটাই সবাই বলুক, এটা সবাই চায়। এবং সবারই মতলব হলো, এটা হলো হিউম্যান নেচার, এটা আপনিও চান আমিও চাই, এটাই বৈশিষ্ট্য আমাদের, যে আমরা কখনো আমার সমালোচনাটাকে নিতে পারি না। কোনো লিডারকে দেখবেন না সে বলবে যে আগে যেটা বলেছিলাম ওটা তখন আমি ওইভাবে ভাবছিলাম, আমার ভাবনায় চেঞ্জ আসছে, অথবা আমি বুঝতে পারছি এটা আমার ঠিক হয় না, এটা কেউ বলবে না। এদের সবারই ধারণা আমি যা বলি এটাই সত্য, এটাই চিরন্তন সত্য, এবং ওইটাকে তারা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে। আগে রিজিমও দেখতাম শেখ হাসিনা যা বলতেন সব ভালো, এবং এটা ভালো বলার জন্য তার সামনে কিছু স্থাপক থাকতো, তাদের কাজই ছিল যে আপা আপনি এত ভালো কেন, এটাই প্রশ্ন। এটা হলো আপার সবচেয়ে বড় সমালোচনা আর কি, আপনি এত ভালো কেন, আপনি এত জ্ঞানী কেন, এই হলো তার প্রশ্ন। আপনি একজন বলতেছিল হাহাকার করে আপনাকে তো আমরা হারাচ্ছি কেন, আপনি যখন জাতীয় নেতৃত্ব থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাচ্ছেন, আপনাকে তো আমরা পাবো না। মানে হাহাকারের নমুনাটা দেখেন। এগুলি কেন হয়? কারণ উনি এটা শুনতে পছন্দ করেন বলেই কিন্তু হয়। আমি আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, ওইখানে যখন তারা সেখানে অবস্থান নিলেন, আমরা দেখলাম কিছু স্লোগান আসলো। স্লোগানের মধ্যে একটি হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল সেখানে কেউ কেউ বাধাও দিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে যারা এই অবস্থানটা আওয়ামী লীগের বিরুদ্ধে অর্গানাইজ করলেন, আমি এনসিপিও বলতে যাচ্ছি না কারণ হাসনাত আবদুল্লাহ ডাক দিয়েছিলেন, তারা বলছেন যে ছাত্র জনতা। তো এনসিপির পক্ষ থেকে বলা হলো যে 71-এর রাজনীতিকে ফেলে আসলে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না, 71-কে ভুলে যায়। বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভটা আসলে এখন কোন দিকে যাচ্ছে? ওই যে বলে না যে আমি চৌরাস্তার মধ্যে দাঁড়ায় আছি, কোন দিকে যাবো বুঝতে পারতেছি না। এটা হলো বাংলাদেশের রাজনীতি, এখন হলো চৌরাস্তার মধ্যে দাঁড়ায় আছি। এবং শাহবাগের ওই মোড়টা আসলে কিন্তু চৌরাস্তা। তো বিষয়টা কেন আমি বলি আপনাদেরকে, দেখেন জুলাই আন্দোলনের সময় সমস্তগুলি পার্টি, মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ এরা বাদে আর পুরো বাংলাদেশ কিন্তু এক হয়ে গেছিল। বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এক হয়ে গেছিল, এবং এদের সঙ্গে এরা সামনে ছিল, এদের সঙ্গে দেশের একদম আপামর জনগণ এক হয়ে গেছিল। গৃহবধূ ভাই, সে তার বাচ্চাকে হাতে ধরে নিয়ে এসে পড়ছে। আমার নিজের ফ্যামিলির কথা আমি জানি, ক্লাস 10-এ পড়েছিল আমার ছোট ভাই, তার ওয়াইফ আর কি, ক্লাস 10-এ পড়েছিল, তাকে হাতে ধরে নিয়ে ওখানে যে বসে হয়েছিল, এই আন্দোলনে ছিল। ওর কী লাভ, ও কী বুঝে অনেকটা, ওই বাচ্চা কী বুঝে? ওই মায়ের মনে একবার চিন্তা হয় না কিছু হইলে পরে আমার বাচ্চাটা মারা যেতে পারে, সে কি চিন্তা করছে? করে না কেন? তার যে পুঞ্জীভূত ক্ষোভ, 15 বছর 16 বছরের যে ক্ষোভ, আস্তে 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 কিন্তু জমছে। এই ক্ষোভটা যে কবে জমছে সেটা কিন্তু সে নিজেও জানে না, কিন্তু আস্তে আস্তে সে দেখছে তার মধ্যে অনেক ক্ষোভ জমে গেছে এই সরকারের প্রতি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সবাই মিলে একসঙ্গে করছে। তখন সবার সামনে একটা কমন ভিলেন ছিল, সেই ভিলেনটা হলো শেখ হাসিনা। এই দানবকে সরাইতে হবে, জাস্ট এটাই কিন্তু, আর কিন্তু কোনো কিছু না। সরানোর পরে কী হবে এটা নিয়ে কেউ ভাবে নাই, এবং ভাবা হয়ও না, এই সমস্ত ক্ষেত্রে কেউ ভাবেও না।
এই গভর্নমেন্টের দুইটা ভুল ছিল শুরুতে একদম, আপনারা কেউ দেখছেন কিনা জানি না, এটা সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচিত হয়েছিল। এক নম্বর হলো এই গভর্নমেন্ট খুব অথর্ব একটা গভর্নমেন্ট হয়েছে, ক্যাপেবল না। আমার কাছে মনে হচ্ছে এটা একটা বয়স্ক লোকের একটা পুনর্বাসন কেন্দ্র হয়েছে, আমি এটা বলেছিলাম। আর বলেছিলাম এই গভর্নমেন্ট দুইজন ছাত্রকে উপদেষ্টা বানিয়ে একটা ব্লান্ডার করছে। আমি ওই জিনিসটাই বলি, ব্লান্ডারটা কেন সেটা আমি একটু ব্যাখ্যা করি, তাহলে আপনারা অনেকে এটা ভুল বুঝছে। ব্লান্ডারটা কিন্তু তাদের মেধা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তারা খুব মেধাবী। আমার আপত্তিটা ছিল কি, পুরা দেশের যে ছাত্রদের মধ্যে যে ঐক্যটা ছিল, যে আন্দোলনটা হয়েছিল, সেই ঐক্যটা ভেঙে গেছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতেছে আমরা তো বঞ্চিত হইলাম, আমরা তো কিছু পাইলাম না। আবার অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটি বলতেছে আমার এখানে এতগুলো লোক মারা গেছে, আমরা কিছু পাইলাম না। ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় না, তাদের কিন্তু দুজন গেল। একজন আহত, সে বলতেছে আমি তো আহত হয়েছি, আমার ত্যাগ কি তার চেয়ে কম? এই যে জিনিসটা, এটা হতে কি হয়েছে, ওদের মধ্যে যে ঐক্যটাকে ছিল এটা ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার কারণে আমি মনে হয় পুরো ছাত্রটা ভেঙে গেছে। এইবার যে আমি শর্টকাটে আসি, এইবার যখন তারা এখানে একত্রিত হলো, আমি কিন্তু ভেবেছিলাম কি সেই জুলাইয়ের শক্তিটা আবার একত্রিত হয়েছে, যে ইস্যুতে হোক, পাতন ইস্যুতে হোক আর যে ইস্যুতে হোক, সবাই যে একত্র হয়েছিল ভাই। এবার এইখানে হয়েছে যে ওই যে এখন তো সবার মতলব সামনে ইলেকশন, আমার একটা পলিটিক্স, আমার পলিটিক্সকে অ্যাস্টাবলিশ করতে হবে। এই জায়গা থেকে, এই মবের মাঝখান থেকে যারা জামাত শিবির করেন বেসিক্যালি, ওনারা এই স্লোগানগুলি দিয়ে বসছে এই কারণে যে এই লোকগুলির মধ্যে আমাদের স্লোগানটাকে দাঁড়া করাই দিই, জাস্ট এইটাই তাদের মূল লক্ষ্যটা ছিল। কিন্তু তাদের জন্য আসলে ক্ষেত্রটা এখনো প্রস্তুত হয় নাই, তারা একটু আগেই কাজটা করে ফেলেছে।